প্রশিক্ষণার্থীরা, আজ আমরা আবার এসে গেছি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। আমরা প্রথমে কয়েকটা শব্দ নিয়ে একটু আলোচনা করে নিই, যেমন উদ্দেশ্য এবং লক্ষ্য, অর্থাৎ এইমস অ্যান্ড অবজেক্টিভস মানে কি। উদ্দেশ্য হচ্ছে সেই ছোট ছোট কতগুলো আশা যেগুলো পূরণ করে করে পথ পার হয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পরে দূরের একটা গন্তব্যে অর্থাৎ আমরা লক্ষ্যে পৌঁছি। ওই ছোট ছোট আশাগুলো যেগুলো পূরণ করতে করতে আমরা এগিয়ে চলবো, সেগুলোই আমাদের উদ্দেশ্য। শিক্ষণের ক্ষেত্রেও ঠিক তাই হয়, কিছু উদ্দেশ্য নিয়ে আমরা ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছই। তারপর শব্দ যেটা আমরা একটু বুঝতে চাই সেটা হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি কথাটা কি? হায়ারার্কি যদি বলি, এটা হচ্ছে একটা সজ্জা রীতি, অর্থাৎ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ বোঝায় এমন একটা সজ্জা রীতি। যেমন আমরা কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছি, সহজ কিংবা সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে কিংবা জটিলতার দিকে ক্রমশ এগিয়ে যাওয়া। যেমন এখানে সিঁড়ি দেখানো হচ্ছে, তো একদম যদি আমরা নিচের সিঁড়ি থেকে যেখানে আমরা আছি শুরুতে সেটা থেকে শুরু করি, সেটা হচ্ছে সরলতম জায়গাটা হবে। ধীরে ধীরে ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠবো, আর আমরা বড় বড় কঠিন উদ্দেশ্যগুলোকে পূরণ করে করে উপরের দিকে একসময় লক্ষ্যে গিয়ে পৌঁছবো। তো 1946-এ for the first time educationist Bloom introduced three domains, based on which he introduced for the first time all the objectives of learning. And what are those three domains? ওদের নাম হচ্ছে কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন। ডোমেইন মানে হচ্ছে এই যে আমরা ডেভেলপমেন্টের স্টেজগুলো হয়ে যাচ্ছি, বিকাশের স্তরগুলো হয়ে যাচ্ছি, তখন এই বিকাশটা না মানুষের ক্ষেত্রে কিছু ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। এরিয়াকেই বলা হচ্ছে ডোমেইন। ক্ষেত্র অনুযায়ী উনি শ্রেণীবিন্যাস করেছেন সহজ থেকে জটিলের দিকে। এই ডোমেইনগুলোকে বেস করে বর্ণনাটা আজকে করব। প্রথম উদ্দেশ্যটার নামই হচ্ছে কগনিটিভ ডোমেইন। এই উদ্দেশ্যগুলো বলার আগে বরং আমরা একটা কাজ করি, কয়েকটা ভিডিও দেখে নিই যে কিভাবে আমরা শিখি। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমরা যে বিভিন্ন জিনিসগুলো শিখে চলি বা শিখে চলবো, যেটা নাকি আমরা এই পরিবেশ বিদ্যা নামক বিষয়টি পড়ার সময়ও মনে রেখে শিক্ষা দান করব ছেলে মেয়েদের শেখানোর ক্ষেত্রে, সেইগুলো কি বোঝার জন্য কয়েকটা ভিডিও দেখে নিই। এ যেমন দেখতে পাচ্ছি লেখাপড়া করা হচ্ছে, আঁকা হচ্ছে, মোবাইল চালনা হচ্ছে। এই কাজগুলোর জন্য মস্তিষ্কের দায় বেশি। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটি সাইকেল চালাচ্ছে, কেউ মাঠে খেলাধুলা করছে। এই ক্ষেত্রে মস্তিষ্ক আদেশ দিচ্ছে আর হাত পায়ের মাসেলগুলো কাজ করে চলেছে। তো আমরা কি দেখলাম, কোথাও পড়াশোনা করছে কোনো ছাত্র বা ছাত্রী, আঁকছে, লিখছে, মোবাইল অপারেট করছে, কোথাও আবার খেলাধুলার একটা পরিবেশ দেখা যাচ্ছে, সাইক্লিং করছে ছেলেমেয়েরা কিংবা খেলছে কিছু না কিছু। এইগুলো যে ছোটবেলাতে তো জন্মের সাথে সাথে কেউ জানে না, ধীরে 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 শিখেই এগুলো বড় হয়। এই যে শিখনগুলো ঘটছে একটা উদ্দেশ্য মাথায় রেখেই এইগুলো আমরা শিখিয়ে চলেছি, এবং একটা বিষয়ের ক্ষেত্রে শিখনগুলোকে নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে আমরা শিখিয়ে যাব, সেটা নিয়েই আলোচনাটা চলবে আজকে। তো according to Benjamin Bloom, the first domain is cognitive domain, and under this cognitive domain few points are coming. ওই পয়েন্টগুলো কি হবে যেগুলো হচ্ছে আমরা শিখনের উদ্দেশ্য বলছি। এর মধ্যে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস কিংবা ক্রিয়েশন, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইভালুয়েশন। নলেজে কি আছে? আমরা দেখি একদম ছোট বয়সে বাচ্চারা না খুব চট করে মুখস্থ করে ফেলতে পারে, শিখে ফেলতে পারে। এটা খুব সহজ, তাই এটা আমরা করে ফেলতে পারি। শিখনের ক্ষমতা অনুযায়ী মুখস্থ করে ফেলা বা মনে রাখা, স্মৃতিতে রাখা, স্মরণ করা ব্যাপারগুলো সহজ। তো এই যে শিখনটা হলো ছোট বয়সে, সেটাই হচ্ছে যে প্রথম উদ্দেশ্য পূরণ, অর্থাৎ যেটা নাকি একদম সিঁড়ির নিচের অংশটাতে আছে। আস্তে আস্তে সে যত বয়সে বাড়বে, তার সেই শিখনের সাথে সাথে তার কিছু বুদ্ধির বিকাশ ঘটবে। তাহলে আমরা বলতে পারি যে বিষয়গত ক্ষেত্রে অর্থাৎ ইভিএস এর ক্ষেত্রে সেই নলেজটা কি না কিছু সংজ্ঞা শিখবে, সূত্র শিখবে, ফর্মুলা মনে রাখবে, কিংবা অন্য ভাষার ক্ষেত্রে হলে যেমন আমরা দেখি বড় বড় কবিতা আবৃত্তি করতে করে ফেলছে বাচ্চারা, কিংবা কোনো অ্যাকশন দেখিয়ে রাইম বলে দিচ্ছে, অথচ দেখা যাবে ওরা কিন্তু বুঝতে পারছে না ভেতরের অর্থগুলো কি, শুধু মুখস্থ করতে পারছে।
বোধের জন্য আরো কয়েক ধাপ ডেভেলপমেন্টের দরকার হয়, বিকাশের দরকার হয়। এরপরে যেরকম আমরা বলবো যে আন্ডারস্ট্যান্ডিং বা বোধ, তখন কি হয় যে মুখস্থ তো শিখে ফেলেছে সে, এখন সে নিজে থেকে একটু বুঝতে চেষ্টা করছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি ছোট ছোট এক্সাম্পল দিতে চেষ্টা করি, যেমন কোনো বাচ্চাকে যদি বলা হয় যে তোমার দুই বন্ধু ধরো রাম আর শ্যাম হলো, ওদের কি মিল তুমি দেখতে পাও বলো তো, সেটাও কিন্তু বলে ফেলতে পারবে নিজে নিজে বানিয়ে। কিংবা ওদের মধ্যে কি গড়মিল দেখতে পাও, সেটাও ও বলতে পারবে। এর জন্য ওকে বাড়ি থেকে পড়ে শিখে আসতে হবে না। কিংবা যদি বলা হয় দেখো 4 পায়ের একটা প্রাণী হচ্ছে গরু, তুমি এরকম আরেকটা 4 পায়ের প্রাণীর নাম বলো তো, তখন সেই বাচ্চাকে কিন্তু অবশ্যই দেখা যাবে নিজে থেকে বলে ফেলতে, তাকে কোনো শিখে আসতে হবে না। অর্থাৎ তার কিছুটা বোধ হয়েছে, বোধের থেকে সে বলতে পারছে। আমরা যেরকম বিষয়গতভাবে যদি বোঝাতে চাই, আমরা আজকাল অনেক ফল প্রসারি খেয়ে থাকছি, বাচ্চাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কয়েকটা ফলের নাম লেখা হলো, আম, কাঁঠাল, কলা, আর ধরো লেখা হলো আনারস, এবার বলা হলো যে এই ফলগুলোর মধ্যে কোনটা আলাদা বলো দেখি, নিচে দাগ দিয়ে দেখাও তো দেখি। অনেক সময় অনেকে পারবে, অনেকে পারবে না। যারা নাকি একটু শিখেছে, একটু কোনো ক্লাসে পড়ে 3, 4, 5, ওরা হয়তো পারতেও পারে। যেরকম এই 4খানা এখানে ফল আছে, এর মধ্যে আমটা হচ্ছে আলাদা, কারণ আম একমাত্র বীজের ফল। আর বাকি কাঁঠাল হলো কিংবা কলা হলো কিংবা আনারস হলো, বিচি দেখা যাক বা না যাক, এখানে কিন্তু প্রচুর বিচি রয়েছে, একটা নয়। এইভাবে ওই ভিন্ন জিনিসটাকে ভিন্ন ভাবতেও ওরা শিখবে যখন ওদের বোধের বিকাশ হবে। তারপরে যেটা কগনিটিভ ডেভেলপমেন্টে আছে সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রয়োগ। যা শিখে এসছে ওরা, যা মুখস্থ করেছিল সূত্র কিংবা যা ফর্মুলার ছাড়াও যা প্রিন্সিপাল, যেমন একটা নিউটনের ল হলো কিংবা অন্যান্য কোনো কাকে বলে সালোক সংশ্লেষ ওরা শিখেছে, মুখস্থ করেছে এতদিন, সেইগুলো যদি ওদেরকে প্রয়োগ করতে বলা হয়, ওরা তখন সেগুলো কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রয়োগ করে দেখাতে পারবে। নিজেদের জীবনে, দৈনন্দিন জীবনেও এরকম কিছু ঘটনা ঘটতে পারবে। যেমন খুব সহজভাবে, আমরা পুঁথিগত দিকে না গিয়ে যদি খুব সহজ উদাহরণ দিই, যেমন দুটো বাটি, স্টিলের বাটি আছে, খাবার সময় দেখা গেল একটা বাটির ভেতরে একটা বাটি এমন ভাবে আটকে গেছে যে খোলা যাচ্ছে না, তখন কি করা যাবে? বাচ্চার বুদ্ধিতে হলে হতেও পারে, কিংবা কারোর কাছে গেলে দেখা যাবে বড়রা কি করছে, একটু গরম করে দিচ্ছে বাটিটা, বাইরের দিকের বাটিটা গরম হয়ে গেলে খুব সহজে ভেতরেরটা থেকে আলাদা হয়ে যাবে। অর্থাৎ তাপের প্রয়োগে একটা প্রসারণ ঘটেছে, বাইরেরটাতে তাপ বেশি লেগেছে তাই প্রসারিত হয়ে খুলে গেল। তেমনি আসতে পারে এরপরেরটা আছে সিনথেসিস বা সংশ্লেষ কিংবা সৃজন। অর্থাৎ তারা না আগে থেকে যে এতদিন ফর্মুলা জেনে এসছে, যে বোধের ওদের বিকাশ হয়েছে, যে অ্যাপ্লিকেশন ওরা দৈনন্দিন করে আসছে, তার থেকে আরেকটু উঁচু স্তরের শিখন হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা অ্যাপ্লিকেশনের পরে আগে অ্যানালাইসিসটা বললে সিনথেসিসটাতে আসতে সহজ হবে। যেমন অ্যানালাইসিস হচ্ছে সেটা ব্যাখ্যা করা। ব্যাখ্যার দামটা কিরকম হবে, যে কোনো একটা চার্ট দেখেছে, সেই চার্টে যা আঁকা আছে সে সেটা ব্যাখ্যা করে বোঝাচ্ছে। কিংবা যদি কোথাও লেখা সে মুখস্থ করে থাকে আগে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু জল মিলে সাথে যদি সূর্যালোক পায় আর তার সাথে যদি ক্লোরোফিল থাকে, তাহলে ওরা কি করে, গ্লুকোজ তৈরি করতে পারে, C6H12O6। এই যে ঘটনাটা, সেটার ব্যাখ্যা ওরা দিতে পারবে। এরপর যদি এমন হয়ে থাকে যে আমরা সংশ্লেষ দেখাবো, যে অ্যানালাইসিস তো আমরা বিশ্লেষণ করে দিলাম, এরপর আমরা সংশ্লেষের শিখনটা কিরকম হয় সেটা যদি একটু দেখতে চাই, যে আমরা যে চার্টগুলো ব্যাখ্যা করেছি দিয়েছি তার উল্টোটা আমরা করতে পারি। একটা বড় সড়ো জিনিস আছে, সেটাকে আমরা ছোট করে চার্টের মাধ্যমে প্রকাশ করে ছেলে মেয়েদেরকে বোঝাতে পারি। সেটাও কখন হবে, শিখনের আরেকটা স্তরে গেলে। কিংবা আমরা সায়েন্স এক্সিবিশনে যাই, দেখি ছেলে মেয়েরা নতুন নতুন কিছু মডেল তৈরি করে, এটাও কখন করতে পারবে, শিখন যখন আরেক স্তর এগিয়ে যাবে। অর্থাৎ কিনা তারা তখন নতুন করে একটা সৃজন ক্ষমতা রাখবে বা নিজের মতো করে কিছু বানানোর জন্য সক্ষম হবে। এরপরে আছে ইভালুয়েশন, অর্থাৎ মূল্যায়ন। নামের মধ্যে অর্থটা আছে যে মূল্যায়নটা হচ্ছে একটা ফলশ্রুতি আন্দাজ করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের শরীরে রয়েছে মেলানিন, গাছের শরীরে রয়েছে ক্লোরোফিল। যদি এমন হতো যে আমাদের মেলানিনের বদলে আমাদের শরীরে যদি ক্লোরোফিল থাকতো, কি হতো? এটা কি বেটার হতো না হতো না? তাহলে এদের তাৎপর্যটা কি হতে পারতো, ফলশ্রুতিটা কি হতে পারে, সেই অনুযায়ী যখন কাজ করা হয় তখন তাকে বোঝা যায় যে তার শিখন আরো এক ধাপ বেড়ে গেছে।
তেমনি করে আমরা এবার যদি দ্বিতীয় ডোমেনে আসি, যেটার মধ্যে অ্যাফেকশন হচ্ছে মেইন থিং, অর্থাৎ আমরা ছবিতেও দেখি যে এখানে একটা মা এবং শিশুকে সিম্বলিক দেখানো হচ্ছে, অর্থাৎ সেই রকম ভাবে কোনো মস্তিষ্কের ব্যাপার নয় কিংবা কোনো মাসেলের ব্যাপারও নয়, সেটা হচ্ছে একটা আবেগ প্রসূত ব্যাপার। এই যে আবেগের ক্ষেত্রটা, তার মধ্যেও কতগুলো শিক্ষণের উদ্দেশ্য আমরা সাধিত করতে পারি শিক্ষাদানের মাধ্যমে। যেমন হচ্ছে রিসিভিং ফ্যানোমেনা, নাম্বার 1 যদি হয়, রিসিভিং ফ্যানোমেনা মানে হচ্ছে যে আমরা চারপাশে কত কিছু দেখছি, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে তা গ্রহণ করছি। যেমন আমরা যখন পড়াই, তোমরা অনেকে খুব মনোযোগ দিয়ে শোনো, কোনো বন্ধু কথা বলছে, শ্রদ্ধা সহকারে মনোযোগ দিয়ে তার কথাটা তোমরা শুনলে, সেটা হচ্ছে আমাদের রিসিভিং ক্যারেক্টারিস্টিক্স যেটা তৈরি হলো, শিখন। এটা এক ধরনের শিখন হলো যে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনা। দ্বিতীয় হচ্ছে, এবার যখন শুনেছি, উই আর গোয়িং টু রেসপন্ড অ্যাগেন্স্ট দ্যাট। তা আমরা যেই ফেনোমেনাটা আমরা দেখলাম বা শুনলাম, তার এগেইনস্টে আমরা কিছু সাড়া দেব। যেমন যখন একটা টপিকের আন্ডারে গ্রুপ ডিসকাশন হয়, গ্রুপ ডিসকাশনে কোনো বাচ্চা যখন নিজের অংশটা বলবে, পার্টিসিপেট করবে, সেটাই হচ্ছে এই শিখনের একটা উদাহরণ। 3 নম্বর হতে পারে ভ্যালুইং। ওই আবেগের মধ্যেই থাকে যে মূল্যবোধটা, ভ্যালু করাটা কোনো জিনিসের। যেমন সবাই এখন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, দেখবে প্রত্যেকের খাতাগুলো একসাথে সাজিয়ে কারটা কেমন হয়েছে। অনেকে দেখা যায় না বলার দরকার নেই, তারপরেও অনেকে দেখা যায় খুব সুন্দর করে লিখে পয়েন্ট ওয়াইজ একে সুন্দর একটা কভার দিয়ে জমা দিয়েছে অ্যাসাইনমেন্ট। আবার কেউ কি করে, কোনো রকমে লিখে টিখে মার্জিনও নেই খাতায়, জমা দিয়ে দিয়েছে। তো এই যে কাজের প্রতি একটা শ্রদ্ধা, সেটা যে শেখা দরকার, সেটা শেখার জন্যই আমাদের সেই এফেক্টিভ ডোমেইনের কথা আমরা বলছি, যে এই জিনিসটাও ওদেরকে আমাদের শেখাতে হবে, সেই উদ্দেশ্য আমাদের পূরণ করতে হবে, যার ফলে ওরা কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং স্বতঃস্ফূর্তভাবে একটা কাজের প্রতি একটা ভ্যালু দেবে। এবার এরকম অনেকগুলো ভ্যালু সমন্বিত কাজ যখন একসাথে আছে, তখন কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেই যে সাজানোটা, অর্গানাইজেশন বলে এটাকে। এই অর্গানাইজেশনটা কি করে করবে স্টুডেন্টরা? না, ধরো তোমার বন্ধুকে নিয়ে তুমি কলেজের দিকে আসছো, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি হয়তো ব্যথা পাওনি, তোমার তাড়া রয়েছে কলেজে যাওয়ার, কিন্তু বন্ধুটি ব্যথা পেয়েছে। এবার তুমি কি করবে? তুমি ভাবলে যে না, আমার অ্যাটেন্ডেন্স চলে যাচ্ছে, আমি বরং তাড়াতাড়ি করে কলেজে চলে যাই, ও যেটা করবে এটা করে নেবে। কিন্তু সেই ক্ষেত্রে ভ্যালু কোনটা দেওয়া উচিত আগে? যে তোমার বন্ধুকে নিয়ে আগে তোমাকে হসপিটালে যাওয়া দরকার, চিকিৎসার ব্যাপারটা দেখা অগ্রগণ্য, সেটাই প্রায়োরিটি। তো এরপরে তুমি তোমার নিজের কাজটা ভাববে। এই যে ভ্যালু দেওয়া, কোনটাকে আগে কোনটাকে পরে করে অর্গানাইজ করা, সামাজিক মূল্যবোধ যেটা তৈরি হওয়া, সেটাও ইভিএস এর মাধ্যমে আমরা করতে পারি, ওই এফেক্টিভ ডোমেইনের আন্ডারে সেটা আসে। তারপরে রয়েছে আমাদের ইন্টারনালাইজিং অফ দ্য ভ্যালুজ। ইন্টারনালাইজিং মানে হচ্ছে অন্তরীণকরণ, অর্থাৎ উপলব্ধিটা এমন হবে যে একেবারে নিজের করে ভাবতে পারবে। ইন্টারনালাইজিং দ্য ভ্যালুজ। বাবা মায়ের সাথে কোনো একটা বাচ্চা কোথাও বেড়াতে গেছে, এবার যারা হোস্ট আছেন ওরাও রয়েছে সামনে, বাবা মাও সামনে কতগুলো চকলেটও রয়েছে। এবার বাচ্চাটা কি করবে? ও অনেক সময় দেখা যায় এই ওদিকেও দেখলো না সেদিকেও দেখলো না, খপ করে কতগুলো চকলেট নিয়ে নিল। আবার কোনো বাচ্চা আছে যে দেখবে যে বাবা বা মা ওর দিকে ইশারা করছে কিনা, ও বারবার তাকাবে, ওকে খেতে বলছে কিনা, যদি বলে তাইলে সে চকলেটটা নেবে। আবার আরেক ধরনের চরিত্র দেখা যায় যে ওরা কি করবে, বাবা মা কিংবা যাদের বাড়ি গেছে তারা কেউই ওকে দেখছে না, ওরা নিজের মতো গল্প করছে, ওর সামনে চকলেট রয়েছে, ও খুব সহজেই দিয়ে নিতে পারে, কিন্তু সে কিন্তু সেটা নিচ্ছে না। কারণ ওই যে ভ্যালুটা তার চরিত্রে এসে গেছে, সে জানে, তার সুপার ইগো ডেভেলপ হয়েছে, সে জানে যে এই কাজটা করা উচিত নয়, কাউকে না বলে ওই অবস্থায় ওই জিনিসটা গ্রহণ করা তার উচিত নয়। এই হলো আবেগের যে ক্ষেত্রটা, তার মধ্যে যেগুলো শেখন হয়ে যায়। এরপরে রয়েছে আমাদের সাইকোমোটর ডোমেন, অর্থাৎ সেখানে মস্তিষ্কের কাজও হবে, মস্তিষ্ক যা বলবে সেই অর্ডারটা ফলো করে হাত পায়ের মাধ্যমে সেই কাজটা মানে সংগঠিত হবে। এই ক্ষেত্রে যেগুলো রয়েছে পারসেপশন। পারসেপশন মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের সাথে নিজের পরিবেশের আমরা যে একটা মিল ঘটাই, অভিযোজন ঘটাই, সেটাকে বলে পারসেপশন। পারসেপশনের ক্ষেত্রে কি হবে, যেমন একটা বাচ্চা আমরা দেখেছি ভিডিওতে সাইক্লিং করছে, যখন দেখছে ডান দিকে লোক আসছে সে একটু বাদিক হয়ে যাচ্ছে, বাদিকে লোক এলে ডান দিক হয়ে যাচ্ছে। এই যে আন্দাজটা, চোখে দেখে যে আন্দাজটা সে দেখছে বলেই তার কোঅর্ডিনেশনটা করছে মাসেলের মাধ্যমে, গ্রস মাসেলের মাধ্যমে, সেটা তার পারসেপশনের ফল, শিখনের ফল। এরপর হচ্ছে সেট। সেট তোমরা দেখবে কোনো একটা কম্পিটিশন হলে আমরা কি করি, তৈরি হয়ে যাই। সাঁতার হলো কিংবা দৌড় হলো, একটা বলবে প্রথম গেট, খানিকটা তৈরি হলো, সেট বললে একদম পজিশন নিয়ে নিল, গো বললেই হয় সাঁতার শুরু করে দিল কিংবা দৌড় শুরু করে দিল। এই যে সেট হওয়াটা, সেটা পড়াশোনার ক্ষেত্রে কিরকম দেখি, যে টিচার পড়াচ্ছেন, দেখবে একটা সময় সবাই বাচ্চারা হাত তুললো যারা যারা উত্তরটা জানে, তো ওরা রেডি আছে, যখনই টিচার বলবে যে তুমি উত্তরটা বলো, সে উঠে দাঁড়িয়ে বলবে। হাত তোলা মানে তার রেডিনেসটা সে প্রকাশ করলো।
এরপর হচ্ছে যে গাইডেড রেসপন্সেস, অর্থাৎ সে বাচ্চা কিছু একটা শিখবে, সে শুরু থেকেই তো জানে না, তাকে যদি কেউ গাইড করে দেয়, সে দেখে নিয়েছে, পারসিভ করেছে, সে রেডি আছে, এবার তাকে যদি দেখিয়ে দেয় যে কোন কোন পথে গেলে একটা জিনিস শিখে নেবে, চালনা করা যাবে। ধরো একটা কম্পিউটারই হলো, ইনস্টল করার জন্য লোক এলো, ইনস্টল করে দিল, সে দেখে নিল, তাকে গাইড করা হলো, এবার সে নিজে থেকে কম্পিউটারটা চালিয়ে নেবে। এইটাই হচ্ছে গাইডেড রেসপন্স, অর্থাৎ একবার শিখিয়ে দিলে সে সেটা করে নিল। এরপর হচ্ছে মেকানিজম। মেকানিজম বললে সবচেয়ে ভালো বলা যায় যে শেফরা যখন রান্নাবান্না করেন, ওরা জানেন যে এই এই জিনিসগুলো, মশলাগুলো মেশালে এই এই স্বাদ হবে। তা অর্থাৎ আমরা যদি জানি যে কি ধরনের স্বাদের জিনিস আমরা চাই, সেটা আমাদের জানা থাকলে আমার এটা জানা থাকা দরকার যে কোন কোন জিনিস মেশালে সেই স্বাদটা পাবো। এইভাবে যখন আমরা বুঝে কখনো কাজ করি, সেই যে জ্ঞান হওয়াটা, সেই যে শিখন হওয়াটা, সেটাকে বলে মেকানিজম। যেমন আমরা গবেষণাগাড়ি হলো বা কোথাও হলো অনেকগুলো লবণ টবণ মিলিয়ে কিংবা অনেকগুলো পদ্ধতির মাধ্যমে গিয়ে একটা জিনিস তৈরি করি, আমরা আগে থেকেই পদ্ধতিটা জানি যে এই জিনিসটা বের করতে হলে এই পদ্ধতিতে যেতে হবে, সেটাও একটা মেকানিজমের উদাহরণ হতে পারে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের আর সেরকম ভাবে দেখে বুঝে জেনে নতুন করে করতে হয় না, এবার আমরা ওস্তাদ হয়ে গেছি দেখে শুনে। যেমন ধরো কোনো গায়ক গান করছেন, শুরুর দিকে তাকে স্বরলিপি দেখে বুঝে গান করতে হয়, কিন্তু তোমরা যখন টিভিতে দেখো দেখবে যে ওরা এতটা বুঝে গেছেন, তার মেকানিজমও জানা আছে, গাইডের তো উনি আগে থেকেই, উনি কিন্তু চোখ বন্ধ করে হারমোনিয়ামটা বাজিয়ে গানটা গেয়ে ফেললেন, অর্থাৎ উনি এখন ওই ব্যাপারে ওস্তাদ হয়ে গেলেন, এফিশিয়েন্ট হয়ে গেলেন, ওনাকে আর দেখতে হলো না। এটা হলো যে কমপ্লেক্স ওভার্ট রেসপন্সের একটা উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে করে। অর্থাৎ পারদর্শিতা তার প্রাপ্ত হয়েছে, তাই তখন তাকে আর অতটা গাইডের দরকার হবে না। এর ওপর তারপর হচ্ছে যে অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমরা যে ব্রেনের সাথে যে মাসেলগুলোকে যে ইউটিলাইজ করব, তারই শিখনের বিভিন্ন ধাপ আমরা ধীরে ধীরে ওপর দিকে উঠছি। কিন্তু যখন আমরা ওইটাও করে ফেললাম, উস্তাদও হয়ে গেলাম, তারপর আমাদের দেখতে হয় যে অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমাদের চারপাশ দেখে আমরা খুব সহজে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে ফেলতে পারি। যদি আমরা সেই গায়কের কথাই বলি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন পরিবেশে কি ধরনের কোন পরিবেশে ইউটিলাইজ করতে হবে গলা কিংবা সুর কিংবা বাজনা, সেটা খুব সহজে উনি বুঝে যেতে পারেন। কিংবা কোন ড্রাইভার কোনো একটা ওপর দিকে উঠছে, তখন তার জানা থাকবে স্পিডটা কি বাড়াবে না কমাবে, কিংবা কোনো হিল থেকে নিচের দিকে নামছে, তার খুব ভালো জানা থাকবে যে সে কি ব্রেক ধরবে, ধরলে কতটুকু ধরবে। লাস্ট ওয়ান হচ্ছে যে অরিজিনেশন, অর্থাৎ উৎস। এই শেখাটা হচ্ছে ওই শিখনের চূড়ান্ত পর্যায়ে সাইকোমোটরে, যেখানে নাকি মস্তিষ্ক মাসেলগুলোকে পরিচালনা করে এবং মাসেল মস্তিষ্কের অর্ডারে চলে। সেক্ষেত্রে কি হবে, লাস্ট ওয়ান হচ্ছে অরিজিনেশন, অর্থাৎ নিজস্বতা দেখাতে পারবে, এবার একটা নিউ প্যাটার্ন তৈরি করতে পারবে, সিচুয়েশন অনুযায়ী নিউ প্যাটার্ন তৈরি করতে পারবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে নতুন সিচুয়েশনে যখন আমরা নতুন কিছু তৈরি করতে পারি, যেমন অন্যান্য সাবজেক্টের জন্য যদি বলা হয়, যেমন আমরা গায়কের কথাই বলছিলাম, উনি যখন যে পরিবেশে যা কিছু করতে পারবেন, আমরা বলেছি যখন একটা দুঃখের পরিবেশ হবে, ধরুন ডেড পিপলদের জন্য যখন গান উনি লিখবেন, তখন সেটা একটা দুঃখের হবে, গান গাইলে সেটার সুরও সেরকম একটা দুঃখ বোঝাবে। আবার যখন সেটা একটা কোনো পার্টির হবে, তখন উনি ওনার নিজস্বতা থেকেই সেরকম লিরিক্স দেবেন, সেরকম সুর দেবেন, সেরকম গান হবে। অর্থাৎ কিনা যখন যেমন তখন তেমন করার মতো যে চূড়ান্ত শিখনের উদ্দেশ্যটা সেই ক্ষেত্রে সফল হবে। এইভাবে আমরা দেখি যে কগনিটিভ, ইফেক্টিভ এবং সাইকোমোটর বিভিন্ন ক্ষেত্রগুলোতে আমরা শিখনটাকে নির্দিষ্ট উদ্দেশ্য সহযোগে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ছেলেমেয়েরা আলটিমেটলি শিখনটা সম্পন্ন করবে। পরবর্তী ব্যাপারগুলো আরো বিশদে আমরা অন্যান্য উদাহরণ সহযোগে পরে আলোচনা করব। আজ এতটুকুই।